তোমার এই ভয়েস আর্টিস্টের জার্নিটা কিভাবে শুরু হলো? এটা অনেক বছর, জানো তো, আমি কলেজ পাশ করার পর আমার ডিসার্টেশন দিয়ে শুরু, আবৃত্তি পরিষদ বহু, তখন আমি সবে কলেজে ফার্স্ট ইয়ার, আচ্ছা, তখন থেকে তুমি তখন শুরু থেকে করেছো? করছি আমি ওকে। এটা। রিসাইটেশন দিয়ে হুম শুরু, অডিও ড্রামা দিয়ে শুরু, হুম। তারপরে আমি অল ইন্ডিয়া রেডিও ড্রামা আর্টিস্ট। এইটাকে আহ, ভালো লাগা তো ছিল। কবিতা নাটক তো আমরা বাঙালি ঘরে ছেলেমেয়েরা একটা বয়সে সবাই চর্চা করে, একদম একদম অনেকেই করে। একদম। তারপরে যেটা হয় কেরিয়ারের জন্য ছেড়ে দেয়, হুম। কিন্তু আমি যেটা করেছিলাম আমি ছাড়িনি, আচ্ছা। আমি ধরে রেখেছিলাম। জীবন প্রচণ্ড আমাকে কখনো উঠিয়েছে, কখনো নামিয়েছে, কিন্তু আমি কখনো এই চর্চাটা থেকে সরিনি। আচ্ছা। আমার এখানে গৌতম চক্রবর্তীর কথা বলতে হয়। গৌতম দা সেই মানুষ। আমি আকাশবাণী থেকে আমাকে একজন দাদা, রানা দা, তিনি আমাকে উড়িয়া ফিল্ম যে বাংলায় ডাব হুম হয় হুম। সেখানে আমাকে নিয়ে গিয়েছিলেন, যে আমি আচ্ছা তখনও জানি না যে আমি করতে পারবো কিনা। আচ্ছা। তো গৌতম দা আমার গলার খুব অভিজ্ঞ মানুষ, তো আমার টোনাল কোয়ালিটি শুনে আমাকে বলেছিলেন, তুমি পিচটাকে একটু ডাউন করো, করে দেখো তো তুমি ছোটদের মতন করে কথা বলতে পারছো কিনা। আমি তখন নিজেও জানতাম না যে আমার গলা দিয়ে বাচ্চাদের গলা বেরোবে কিনা। বেরোবে কিনা, আমি জানি না। সেটা আচ্ছা। ডিসকভার করেছিলেন গৌতম দা। আমাদের জীবনে না এক একজন মানুষ থাকেন যারা সেই নাবিকের মতন, যারা আমাদেরকে এক একটা দিকে দিকে নিয়ে নিয়ে যায় যায়। এবং জীবনের এক একটা দ্বীপ, অজানা দ্বীপ আবিষ্কার করে দেন। তুমি বলে জীবনের অনেক চড়াই উতরাই হয়েছে এবং অনেক। সেখান থেকে তুমি কবিতা বা তোমার জার্নিটাও তো ভয়েস আর্টিস্টের বিষয়টাকে তুমি ধরে রেখেছো। আমি ধরে রেখেছি। এই চড়াই উতরাইটা যদি খানিকটা শেয়ার করো, মানে একজন ভয়েস আর্টিস্টের জীবনটা কতটা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে পারে অ্যাজ পার তোমার কেরিয়ার যদি হয়। দেখো, আমি যে ঘরে বিলং করি, আমার একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার। সেখানে দূর দূর পর্যন্ত কোথাও এই চর্চা ছিল না। আমার বাবা একজন অটো ড্রাইভার ছিলেন। আমাদের ঘরে কোনো রেডিও টেলিভিশন ছিল না। আমার মনে আছে আমি যখন ক্লাস এইটে, আমি একটু লেখাপড়ায় খারাপ ছিলাম না, আমি যখন ক্লাস এইটে পড়ি, রেজাল্টটা ভালো হওয়ার জন্য বাবা একটা টেপ রেকর্ডার কিনে দিয়েছিল। বাহ। হ্যাঁ। তারপর যখন মাধ্যমিক পাশ করি, আমার মনে আছে আমি 97-এ মাধ্যমিক দিয়েছি, আমাদের অঙ্ক পরীক্ষাটা ক্যান্সেল হয়েছিল। আচ্ছা। তো ছুটি একটা ছিল না, বা একদিন ছিল, এরকম কিছু একটা হবে। আমি তো একেবারে পাগলের মতো পড়ছি। পরীক্ষা যে ক্যান্সেল হয়েছে সেটা কিন্তু জানবার কোনো উপায় ছিল না, আমাদের হুম টেলিভিশন হুম নেই। হুম। উল্টো দিকের বাড়ি টুম্পি দি আমাকে ওখান থেকে চিৎকার করছে, পাপিয়া পাপিয়া। আমি, কি হয়েছে দিদি? তোদের পরীক্ষা ক্যান্সেল হয়েছে। আমরা এই যে একটা গুরুত্বপূর্ণ খবর আমরা পাশের বাড়ি থেকে জানতে পারলাম। আমার মনে আছে আমরা ছোটবেলায় সেই মহাভারত দেখতাম, চিত্রহার কৃষ্ণ, দেখতাম, শ্রীকৃষ্ণ। হ্যাঁ, এগুলো না একদম আমরা পাশের বাড়িতে দেখতে যেতাম। একদম আমরাও তাই। টিভি ছিল না। তারপরে কথা হচ্ছে মাধ্যমিক পাশের পর আমাদের ঘরে একটা টিভি আসে। আচ্ছা। আমার এই যে চর্চা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না কালার সেটা ব্ল্যাক বলো? অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমাদের মনটা খুব রঙিন ছিল। দেখার একদম। দুনিয়াটা তো যেটা মাধ্যমটা হয়তো সাদা কালো, হুম। কিন্তু স্বপ্নগুলো খুব কালারফুল তুমি ছিল। একটু তোমার আটকাচ্ছে, তোমার এই জিনিসটা কেমন, অ্যান্টিনা ঘুরিয়ে চ্যানেলটা ঠিক করা, হ্যাঁ এটা কেমন হ্যাঁ, ছিল দিনটা? খুব অসাধারণ ছিল। আমরা তো ভাড়া বাড়িতে হ্যাঁ। থাকতাম, অ্যান্টেনা সেই বাড়িওয়ালার ছাদের ছাদে উপরে দিয়ে গিয়েছি, পিসি আমাদের ছবি ঝিরঝিরি করছে, একটু একটুখানি ঘুরিয়ে ঠিক দাও। করতে হবে। না, ঘুরিয়ে দাও না, আমি ঘোরাতে ঘোরাতে যাবো, যাবো। তুমি তালাটা খুলে দাও। আচ্ছা। সত্যি ওহ, আমাদের ছোটবেলাটা একটা অন্যরকম মজার একদমই ছিল, তাই, আমরা যারা একদমই তাই। 90s-এ বড় হয়েছি। একদম। তো তারপরে যেটা হলো, একটা আর্থিক একটা আমাদের টানাপোড়েন ছিল। কিন্তু আমার যে স্কুল, বরানগর রাজকুমারী মেমোরিয়াল গার্লস হাই স্কুল, এই স্কুলটার জন্য না আমি মানুষটা, আমার যে চরিত্রটা, এটা গঠন করে দিয়েছে আমার স্কুল, আমার স্কুল থেকে। দিদিমণিরা। আচ্ছা। আমার মনে আছে, প্রত্যেক মুহূর্তে আমাকে, আমি কখনো ভুলতে পারি না যে মানুষগুলোকে। বন্দনা গুহ আমাদের বরানগর রাজকুমারী স্কুলের হায়ার সেকেন্ডারির টিচার, উমাদি, যিনি প্রথম আমাকে জোর করে ঠেলে ঠুলে কবিতা বলতে কবিতা পাঠাতে। হ্যাঁ, আচ্ছা। কবিতা কম্পিটিশনে পাঠিয়েছিলেন। তারপর আমি তো ভাবলাম, আরে বাবা, এটা তো দারুণ বিষয়, এটা তো একটা নেশা ধরে যাবার মতন। তারপর আমি কবিতা সেই যে উল্টাতে শুরু করলাম, পাতা উল্টাতে উল্টাতে, সেই কবিতা বইয়ের পাতা উল্টানো আমার আর শেষ হয়নি। আমি একটার পর এত একটা মজা কবিতা পেয়ে পড়ে গেছিলে? চলেছি, এবং এখন তো এটার ভেতর ডুবে আছি। আর এই যে বন্দনা দিয়ে আরেকটা বিষয়, জানো তো, ছোটবেলাতে না, যেহেতু আমরা একটু গরিব মানুষ ছিলাম,
খুব রোগা ছিলাম, ভালো জামা কাপড় ছিল না, দেখতে ভালো না, কেউ না কিরকম একটা করতো। উম, ছোটবেলায় আমার মনে আছে 4টে বাচ্চাকে নিয়ে যাওয়া হয়েছে, একটা অনুষ্ঠান হবে, সেখানে অতিথিদের বরণ করবার জন্য 4টে ছোট ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া হয়েছে। সেই 4টে ছোট ছোট বাচ্চার মধ্যে আমিও একজন। কিন্তু যেটা সত্যি হলো সেটা হচ্ছে আমাকে বসিয়ে রাখা হলো 3টে বাচ্চা, যারা একটু ফর্সা, যারা একটু সুন্দর দেখতে, তাদেরকে ডেকে নিয়ে গিয়ে অতিথিদের ফুল দেওয়া, উত্তরীয় পরানো, এই সমস্ত করা হলো। এখান থেকে না ছোটরা খুব কষ্ট পায়। দেখো, ঠিক আজকে ঠিক। কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমি অনেকটা সময় পেরিয়ে এসেছি, কিন্তু সেই ছোট পাপিয়ার কষ্ট কিন্তু আমি ভুলিনি। না, আমি সেই কষ্টটাকে না জয় করতে চেয়েছিলাম, যে আমি এমন কিছু করব, তুমি আজকে আমাকে স্টেজে তোলোনি, উঠতে দাওনি, এমন কিছু করব, তুমি আমাকে আমাকে ডেকে ডেকে আমাকে স্টেজে তুলে তুমি একদিন আমাকে এই আলোর বৃত্তের মাঝখানে দাঁড় করিয়ে এইগুলো দেবে। না আমাদের 90s-এর যারা দিন আনা দিন খাওয়া ফ্যামিলির মধ্যে পড়ে, তাদের এগুলো একটা টার্নিং পয়েন্ট, যারা জীবনে কিছু করেছে। হ্যাঁ, এটা টার্নিং পয়েন্ট যে ঠিক আছে, এটা হয়নি তো, তো ভাই একটা দিন হবে যেখানে just আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করছি, ইচ্ছা করছে তোমার সাথে কথাটা বলতে গিয়ে। একটা দিন ছিল যখন বাইকে তেলের টাকা দিতে পারিনি বলে বন্ধুরা রাস্তা দিয়ে নামিয়ে দেয়। মানে এগুলো না টার্নিং পয়েন্ট, সেদিন খারাপ লেগেছিল, বাট মনে না কোনো এক জায়গায় তুমি যখন বললে যে তোমার মনে একটা কোনো জায়গায় দাগ কেটেছে যে এমন একটা দিন হবে যে তুমি আমাকে স্টেজে ডাকবে, ঠিক সেই দিন হয়তো কষ্টটা ওইভাবে এত বড় করে ভাবিনি, বাট ভেবেছি যে ঠিক আছে এই দিনটা পেরিয়ে যাবে। আজকে তুমি বাইক আজকে বাইক পড়ে রয়েছে। হ্যাঁ, বন্ধুর কাছে কৃতজ্ঞ, সে যে বন্ধু হ্যাঁ তোমাকে নামিয়ে ডেফিনেটলি, দিয়েছিল। মানে আমার না আশা করি তোমারও যে এই ব্যাপারগুলো তাদের প্রতি ক্ষোভ নেই, না, ইভেন কোনো তাদের ক্ষোভ নেই। থ্যাংক ইউ যে বা ভগবান সেই জায়গাটাকে তৈরি করেছে হ্যাঁ, যে আজকে যার ফলে আমরা জীবনে যেটুকু করতে পেরেছি, যাই হয়েছে, আমার মনে হয় ওই দিনগুলো একটা টার্নিং পয়েন্ট। হ্যাঁ, মাধ্যমিকের পরে হ্যাঁ। তারপরে জার্নিটা কি শুরু অ্যাজ এ ভয়েস হ্যাঁ, জার্নিটা শুরু। তারপরে আমি ওই 11-12-এ আমি একটি কবিতা তখন পড়তাম না, আমি স্কুলে থাকাকালীন এক্সটেম্পো করতাম, ডিবেট করতাম, নাটক করতাম। মানে আমার সবসময় মনে হতো আমাকে মানুষ জানবে। তো এই যে জানা, অনেক মানুষ তোমাকে জানবে, অনেক মানুষ তোমাকে ভালোবাসবে, এটা না, এই সাহিত্য চর্চা, শিল্পী হলে কিন্তু খুব সহজে মানুষের মন কাছে পৌঁছে জিতে যায়। নেওয়া ঠিক যায়। ঠিক ঠিক। হ্যাঁ, তুমি ধরো একটি মেয়ে সারা জীবন সংসার করেও শ্বশুরবাড়ির মন পায় না, হুম। কিন্তু আমি যদি সেই পরিশ্রম করি, যদি একটি কবিতাকে সেইভাবে ডেলিভার করতে পারি, আমি অনেক মানুষের মন পেতে পারি। এইটা না আমি বুঝেছিলাম সেইখান থেকে, যে আমি মানুষের ভালোবাসা পেতে খুব ভালোবাসি, যে সবাই আমাকে ভালোবাসবে। তারপরে এই সমস্ত, মানে এটা পাওয়ার জন্য এটা করব। তারপর যখন বয়সটা বাড়লো, তখন আর এইগুলো গৌণ হয়ে গেল। একদম। যে আমি দেখতে খারাপ, আমি কালো, এটা তখন আর মাথার মধ্যে নেই। আমি তখন একদিন এটাকে ওভারকাম করব বলে যার আশ্রয় করেছিলাম, আমি দেখলাম সেটা একদম সমুদ্রের মতো। একদম। এই চর্চাটা, এটা একটা আমার কাছে ভীষণ উত্তেজনাপূর্ণ একটা খেলার মতন, যেটা কখনো খেলতে গিয়ে, মানে আমার কাছে আমি যখন পড়াশোনা করেছি, পড়াশোনাটা আমার কখনো বার্ডেন মনে হয়নি। আমার মনে হতো এটা একটা সুন্দর খেলা। আমি কোনোদিন নাম্বার তোলার জন্য পড়িনি, আমি জানার জন্য পড়েছি। এই জন্য তুমি পড়াশোনা ভালো অ্যাকচুয়ালি, যারা ভালো হয় তারা, আমরা কি করতাম, ধরো আমরা লাস্ট বেঞ্চ ছিলাম বেসিক্যালি, টু বি অনেস্ট। তো সেই ক্ষেত্রে আমাদের পড়তে হবে, যদি বাড়িতে কোনো রকম রেস্ট্রিকশন ছিল না, বা পাস করে যাবে অ্যাটলিস্ট, তো আমাদের কাছে পড়তে হবে, মানে পড়ে পাসটা করতে হবে। তোমাদের কাছে কি ছিল, ভালো লাগছে, মানে ব্যাপারটা গল্পর আকারে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। খেলার আকারে যাচ্ছে, এটা তোমার ফিল করেছে পুরোটা। এটা যেন আমার দিদিমণিরা দায়ী, আমার বাবা মা। মানে এই যে তোমাকে বললাম আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার, কিন্তু আমার বাবা মা লেখাপড়াটাকে খুব গুরুত্ব অ্যাকচুয়ালি দিয়েছেন। তাই, আমাদের মতো ফ্যামিলিতে এটাই তো সম্পদ, হ্যাঁ, যে পড়াশোনাটা করতে হবে, আর যে তো কিছু অপশন বিদ্বান নেই। সব জায়গাতে সবার শ্রদ্ধা পায়। ঠিক। রাজা শুধুমাত্র তার সাম্রাজ্যে পূজিত হন, কিন্তু যিনি বিদ্বান, তিনি গোটা ব্রহ্মাণ্ডের মানুষের শ্রদ্ধা পান। এইটা কিন্তু বাবা মা বুঝিয়ে দিয়েছিলেন। একদম, একদম। আর সত্যি কথা বলতে কি জানো তো, লেখাপড়া বলতে শুধু একাডেমিক নয়, লেখাপড়া যেটাকে জানা, সেটা যদি তোমার না থাকে না, তুমি যখন অভিনয় করছো, একটা চরিত্রকে নিয়ে তুমি ভাববে কি করে, ঠিকই। কাটাছেঁড়া করবে কি করে, যদি তোমার ভিতরে সেই জ্ঞানটা না না থাকে। এবং অভিনয় মানে কি, অভিনয় মানে খুব সততার সঙ্গে অন্য একটি চরিত্রের অনুভূতি তুমি সৎভাবে ফুটিয়ে তুলছো। ঠিক ঠিক একদম। সৎ হতে হয় আমার মনে হয় একদম। ভালো শিল্পী হতে গেলে।
সকলেই বলেন এই কথাটা, ভালো মানুষ, এটা আমি বিশ্বাস করি। কারণ হচ্ছে দেখো, আমরা যখন পুজো দিই না, তখন যে তামার পাত্র বা যেখানেই তুমি পুজোর ফুল বা প্রসাদ তুমি রাখছো, তুমি কিন্তু সেটাকে ঝকঝকে করে, পবিত্র করে, ঠিক, পরিষ্কার ঠিক। করে রাখো। ঠিক। তেমনি তুমি একটা চর্চা করবে, এই কবিতা, নাটক, গান, এই সমস্ত কিছু তো একটা ফুলের মতো। একদম। তুমি যেখানে রাখবে সেটা যদি ক্লিন না হয়, তুমি রাখতে পারবো না, না। সেটাও নোংরা হয়ে যাবে রাখলে। তাই জন্য নিজের ভেতর থেকে আমার মনে হয় সবসময় ভালো ভালো রাখাটা রাখতে হবে। দরকার। তাই বিশ্বাস করি, তাতে আমার দুটো টাকা কম হলো, আমার নাম কম হলো, আমার কিছু এখনো স্যাটিসফ্যাকশনটা মনে হয় ম্যাটার না। করে, যে একদম। আমি যে কাজটা করছি সেটা কতটা আমার হৃদয় থেকে বেরোচ্ছে বা আমার ভালোবাসা থেকে আমি বেরোচ্ছে, কতটা তৃপ্তি তৃপ্তি পাচ্ছি পাচ্ছি দিনের শেষে। ছোট বয়সে থাকে জানো তো, অ্যামাউন্টের উপর, মানে আমি কতটা কাজ করব, আমি প্রচুর অনুষ্ঠান করব। এখন এখানে এসে আমার মনে হয় আমি একটু ভালো অডিয়েন্স চাই। আমার তাতে অনুষ্ঠান কম হোক, আমি এমন জায়গায় কাজ করব সেখানে আমি যেন প্রপার রেসপেক্টটা পাই। ঠিক। এটা তো আসলে মানুষের এই যে মানুষ বয়স বেড়ে গেলে বলে না, বয়স বেড়ে যাচ্ছে, আমার মনে হয় বয়স বেড়ে যাওয়াটা খুব খুব সুন্দর। কাজের অভিজ্ঞতাটা বাড়ে, অভিজ্ঞতা বাড়ে। জীবনের মানে দৃষ্টিভঙ্গি পাল্টে স্কেলটা, যায়। মানে হ্যাঁ। লেভেলটা আগে পরে বোঝা যায়। একদম। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।